নমস্কার। 2026-এর শেষ লগ্নে মানে জানুয়ারির শেষের দিকে এসে বছরের প্রথম লাইভটা বোধহয় করার সময় পেলাম, সুযোগ পেলাম। প্রতিটা রবিবারই অতিরিক্ত ব্যস্ত থাকার জন্য, মানে একেবারেই আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেসে থাকার জন্য লাইভে আসতে পারিনি। করব আমার ফেসবুকের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে তারা আমার সঙ্গে রয়েছেন ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে তারা আমার সঙ্গে রয়েছেন, এবং ইউটিউবেও আমি রিকোয়েস্ট করব যে যারা ইউটিউবে মানে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনারাও আমার সঙ্গে আর কি একসঙ্গে পথ চলতে পারেন। কারণ আপনাদের জন্য, আপনাদের সঙ্গে আমার এই পথ চলা, তো সেই মানে আমাদের রেইকি জার্নি শুধু রেইকি তো নয়, আমাদের একসঙ্গে পথ চলা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে, যেটা শুরু হয়েছিল সেই 2000 সালে। 2000 সালে মিডিয়াটা আলাদা ছিল, কিন্তু ব্যাপারটা সেই একই ছিল। আমাদের সেই আপনাদের নিয়ে পথ চলা, সকলকে নিয়ে পথ চলা, বন্ধুদের নিয়ে পথ চলা, আর সেই পথ চলা কিন্তু আমাদের এখনো সেই একইভাবেই রয়েছে। তো সেই জন্য আপনাদের সকলকে বলবো যে আপনার চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদেরকেও যাজ্ঞসেনী মিত্র রেইকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে বলুন, ভালো লাগবে। আমাদের এই পেজটাকে আপনারা অবশ্যই মানে ফলো করুন, সাপোর্ট করুন। আমাদের একটা গ্রুপও রয়েছে, সেখানে আপনারা যারা রেকি শিখেছেন আমাদের ওই গ্রুপটায় কিন্তু নিজেদের রেকি এক্সপিরিয়েন্স লিখতে পারেন, ভিডিও করে দিতে পারেন যে আপনি আমাদের কাছে রেকি শিখে কেমন এক্সপিরিয়েন্স করলেন। সেই এক্সপিরিয়েন্সটা যদি ভিডিও করে পোস্ট করেন সেটাও যেমন চলতে পারে। যদি আপনি মনে করেন যে আপনার এক্সপিরিয়েন্স আপনি লিখবেন, তাও হতে পারে। আপনার সুন্দর একটা ছবি দিয়ে আপনি লিখে দিলেন আপনার এক্সপিরিয়েন্সটা। তো এগুলো সবগুলোই কিন্তু আমাদের কাছে ভীষণ ভীষণ কাম্য। রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। তো এই প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবসের যে মানে কি বলবো উদ্দেশ্য ছিল সংবিধান তৈরি, দেশের আইন তৈরি, সেগুলো তো বটেই, কিন্তু প্রস্তাবনাতে মেন যেটা বলা হয়েছে এটা সার্বভৌম ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র। তো এই সার্বভৌম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র, কিন্তু সেই জায়গায় কি আমরা সত্যি আছি? আজকের যুগে যদি আমি বলি এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমাকে সবাই রেড়ে করে তেড়ে আসবে। হতেই পারে আমাদের পার্শ্ববর্তী দেশ কি করলো না করলো, তাদের দেশে কি চলছে না চলছে, তার জন্য আমার দেশের সংবিধান বদলে যেতে পারে না। এই জায়গাটা কারোকে বোঝানোই যাচ্ছে না। মানে এখন সবাই মনে করে এটা হিন্দুস্তান পাকিস্তান আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে। তার মানে তো এই নয় যে আমরা হিন্দুস্তান থেকে সমস্ত মুসলিমদেরকে বাংলাদেশ বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এমনটা তো নয়। কাজেই অবশ্যই আমাদের প্রস্তাবনা প্রথম থেকেই বলা হয়েছে যে ভারত মানে ধর্ম নিরপেক্ষ সাধারণতন্ত্র, একটা গণতান্ত্রিক সাধারণতন্ত্র। সেই জায়গাটা কিন্তু মানে আমরা বোধহয় আমাদের উদ্দেশ্য থেকে, আমাদের যারা সেই সংবিধান তৈরি করেছিলেন তাদের যে ধ্যান ধারণা, ভাবনা, চিন্তা, তার থেকে অনেক সরে যাচ্ছি। কাজে এবছরের প্রজাতন্ত্র দিবস আমার মনে হয় অবশ্যই একটা আলাদা দাবি রাখে যে আমরা আমাদের প্রজাতন্ত্র দিবসে আবারও আমাদের সংবিধানের প্রস্তাবনায় কি বলা হয়েছে সেটা যদি আমরা সবাই একবার করে দেখে নিই, পড়ে নিই। আমাদের মূল সংবিধান আজকের দিনে 26শে জানুয়ারি 1950 যে সংবিধান রচিত হয়েছিল, রচনা শুরু হয়েছিল আগেই, সংবিধান গৃহীত হয়ে গিয়েছিল 49-এ, কিন্তু সেই সংবিধান চালু হয়েছিল
1950 সালের 26শে জানুয়ারি। আজকের এই দিনটা কালকের এই দিনটা খুবই তাৎপর্যপূর্ণ, এবং আমার মনে হয় আমার ফেসবুকের সকলে একবার, আমরা কত তো গুগলে কত কিছু দেখি পড়ি, হ্যাঁ আমি ইতিহাস নিয়ে পড়েছি, ইতিহাস পড়িয়েছি, মডার্ন হিস্ট্রি আমার সাবজেক্ট ছিল, কাজে সেটা একদমই। তো আমার যেটা বক্তব্য যে সংবিধানের এই যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা টা আমার মনে হয় কালকে প্রত্যেকে যদি একবার করে পড়ে নে, গুগল খুললেই প্রজাতন্ত্র দিবসের কি ভ্যালু, কেন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, আমাদের সংবিধানের প্রস্তাবনায় কি বলা হয়েছে, এই ধরনের যে অনেক কিছুই তো পাওয়া যাবে, বলুন। তো কালকের দিনটা বোধহয় একদম আইডিয়াল হবে সকলের জন্য, যে আমাদের ভারতবর্ষ ঠিক কি চেয়েছে। আমাদের পূর্বপুরুষরা যারা সেই বিদ্বজ্জনেরা আমাদের সংবিধান তৈরি করেছিলেন, এতগুলো বছর যে নীতি, যে সংবিধান মেনে আমাদের দেশ চলছে, তো সেই সংবিধানে ঠিক কি বলা হয়েছে তার প্রস্তাবনায় আমার মনে হয় সকলের একবার বোধহয় চোখ বোলানো খুব প্রয়োজন। কালকের দিনটা আদর্শ দিন, কাউকে বলতে হবে না, চুপি চুপি একবার গুগলটা খুলে সকলে আমরা বোধহয় একবার সংবিধানের প্রস্তাবনাটা পড়ে নিতে পারি। এটা আমি সকলকেই সাজেশন দিয়ে থাকি, যারা লম্ফঝম্প করেন এই করেঙ্গা ওই করেঙ্গা, এই করা উচিত ওই করা উচিত। আমরা একটা দিক থেকে মানবিকতার দিক থেকে দেখতে গেলে, খুব মোটা বুদ্ধি দিয়ে দেখতে গেলে, আমরা যদি নিজেদেরকে ঈশ্বরের সন্তান বলছি, আমাদের সমস্ত কিছুই যদি ঈশ্বরের সৃষ্টি হয়, তাহলে ঈশ্বর সৃষ্ট সমস্ত মানুষ, ঈশ্বর সৃষ্ট সমস্ত জীব কিন্তু তারা বাঁচার অধিকার রাখে। তারা তাদের মানে অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার রাখে, যেমন মানুষ, ঠিক তেমনি প্রতিটি জীবের বাঁচার অধিকার আছে। তা সে কুকুর বেড়ালি হোক না কেন, আর একটা পোকামাকড়ি হোক না কেন, তাদের বাঁচার অধিকার রয়েছে। কাজেই আমরা কেউ কুকুরদের মাথার ওপর থেকে শেল্টার সরিয়ে নিতে পারি না, শেল্টার দেওয়ার নাম করে তাদের জীবনের ঝুঁকি নিতে পারি না। অবশ্যই তারা তাদের মতন প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে। টোটাল বায়োলজিক্যাল ক্লক নষ্ট হয়ে যাবে যদি আমাদের মধ্যে থেকে কুকুর বেড়ালদের সরিয়ে নেওয়া হয়। তো সেই জায়গাটাও ঠিক যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের যে মেরুদণ্ড, ধর্ম নিরপেক্ষ মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটা বোধহয় কোথাও নড়বড়ে হয়ে যাবে যদি আমরা এই জায়গাটায় হাত দিই। তো কাজেই আমি আবারও সকলকে রিকোয়েস্ট করছি, আমি কোনো বিশেষ ধর্মের মানে বিশেষ কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, কখনোই করি না, কোনো বিশেষ রাজনৈতিক দলের সাপোর্টার আমি নই, এবং একজন মানে একেবারে সাধারণ মোটা বুদ্ধির দেশবাসী হিসাবে আমার বক্তব্য এটা। আর সকলের কাছে একজন ইতিহাসের ছাত্রী হিসাবে আমার বক্তব্য যে সকলে একবার কালকে আমাদের যেটা সংবিধানের প্রস্তাবনাটা পড়ে নেবেন। যাই হোক, আমাদের ভারতবর্ষ শব্দটা মানে একটা মানে কি বলবো, একটা দেশের মধ্যে সীমাবদ্ধ মানতে পারি না, মহাদেশের মধ্যে সীমাবদ্ধ মানতে পারি না। ভারতবর্ষ হচ্ছে একটা মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের মতন বড় জিনিস, যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে ভারতবর্ষে তাই আছে। ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এতটাই উন্নত ছিল, সারা পৃথিবীতে ভারতবর্ষের থেকে প্রাচীন শিক্ষা দীক্ষা বিজ্ঞান খুব কম ছিল, এবং ভারতবর্ষের যে সেই বিজ্ঞানকে যেভাবে আত্মস্থ করেছিল মানে হাজার হাজার কেন আরো অনেক অনেক বছর আগে, সেই জায়গাটা কিন্তু
মানে তখন সারা পৃথিবী ভাবতেও পারে না বিজ্ঞান এতটা এগিয়ে থাকতে পারে। মানে আমরা যদি আজকে আমি রেকি নিয়ে অনুষ্ঠানটা করে থাকি, আমার রেকি পেজ থেকে অনুষ্ঠান হচ্ছে, আমি রেকি শব্দটাও উচ্চারণ করিনি। সাধারণত এমন নয় যে আমি রেকি নিয়ে অনুষ্ঠান করব, মানে রেকি নিয়ে কাজ করি বলে রেকির পেজ থেকে অনুষ্ঠান করছি বলে আমাকে সারাক্ষণ রেকি রেকি করে যেতে হবে, এটা কিন্তু কখনোই নয়। আমি কিন্তু সব বিষয় নিয়েই আলোচনাটা করে থাকি, এবং সেই জায়গা থেকে আজকে সেই ভারতের বিশালত্বের জায়গা থেকে বলবো, এই রেকিকে আজকে আমরা সারা মানে অনেক পৃথিবীর অনেক দেশ ঘোরার পর ভারতবর্ষ তাকে ছুতে পারলো। যে রেকি জাপানে প্রথম আত্মপ্রকাশ করেছে, জাপানের রিসার্চার ডক্টর মিকাওশুই, যাকে প্রথম আমার পিছনে দেখুন ডক্টর মিকাওশুই, রবিশঙ্করজি এবং আমার ছবির সঙ্গে ডক্টর মিকাওশুইর ছবি দেখা যাচ্ছে। ডক্টর মিকাওশুই রিসার্চ করে এই রেকি ব্যাপারটাকে যেমন পুনরাবিষ্কার করেছেন বুদ্ধিজম থেকে, সেই বুদ্ধের জায়গাও কিন্তু আমাদের ভারতবর্ষ। আর সেখানের পর তাকে নিয়ে রিসার্চ ওয়ার্ক হয়েছে, বিশ্বযুদ্ধের পরে এটা সারা পৃথিবীতে এই নিয়ে রিসার্চ ওয়ার্ক হয়েছে, আমেরিকাতে রিসার্চ ওয়ার্ক হয়েছে, জার্মানিতে রিসার্চ হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন রিসার্চের পরে অবশেষে 90-এর দশকে আমরা আবার ভারতবর্ষে ফিরে এলো সেই রেকি। এই রেকি কিন্তু আমরা জানছি, যখন আমরা পিছন ফিরে তাকাই, বেদ সৃষ্টির আগে 7 জন ঋষি 7টা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যে চিকিৎসা পদ্ধতির অন্যতম মুনি বৈশিষ্ট্যের আবিষ্কার স্পর্শ চিকিৎসা। স্পর্শ চিকিৎসা হারিয়ে গেছে, তার কারণ বেদের আগের যুগ মানে বুঝতেই পারছেন, বেদের আগের যুগ মানে শ্রুতি নির্ভর সমাজের যুগ। শ্রুতি নির্ভর সমাজের সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই হারিয়ে গেছে সেই সময়কার সব তথ্য, সেই সময়কার অরিজিনালিটি, মানে যে চিকিৎসা পদ্ধতিগুলোর অরিজিনালিটি হারিয়ে গেছে। কাজেই আজকে আমরা কখনোই বলতে পারি না আজকে আমরা যা নিয়ে কাজ করছি সেটা সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত, মানে আদি সেই মুনি বৈশিষ্ট্যের আবিষ্কার। আজকে যেটা নিয়ে আমরা কাজ করছি বিজ্ঞানসম্মত এই চিকিৎসা পদ্ধতি, যা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত এবং বিজ্ঞান নির্ভর চিকিৎসা। কিন্তু সেই যুগেও বিজ্ঞান নির্ভর তো নিশ্চয়ই ছিল চিকিৎসা পদ্ধতি, তা না হলে মানে তখনকার দিনে সার্জারি আবিষ্কার হয়ে যেত না। এবং সব থেকে বড় কথা, যে সেই সময়ের ভারতীয় যোগ, সেই সময়ের ভারতীয় যোগে যা বলা হয়েছে সেটাই কিন্তু পরবর্তীকালে কিরলিয়ান ফটোগ্রাফি দিয়ে প্রুফ করা গেছে। জার্মান বিজ্ঞানী ডক্টর কিরলিয়ান আর মিসেস কিরলিয়ান যে স্কুইড ক্যামেরা আবিষ্কার করেছেন, আমাদের অরিক বডি বা অরার ছবি তুলেছেন, সেগুলো সমস্ত কিন্তু আমাদের অথর্ব বেদে রয়েছে, ভারতীয় যোগে রয়েছে, যে আমাদের এই শরীরের চারদিকে 7 লেয়ার্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে বলছে জার্মান বিজ্ঞানীরা। কিরলিয়ান ফটোগ্রাফি অরা বা অরিক বডি বলা হচ্ছে, এটাকেই কিন্তু ইনভিজিবল বডি বলা হচ্ছে, সূক্ষ্ম দেহ বলা হচ্ছে আমাদের বেদেতে। কাজেই আমাদের ভারতবর্ষ কতটা রিচ সায়েন্সে, যে সেই সময় বেদের যুগে, বেদেরও আগে, মানে এটা তো ভারতীয় যোগের অংশ, ভারতীয় যোগ প্রথম লিপিবদ্ধ হয়েছিল অথর্ব বেদে, সেখানে কিন্তু একটা আজকের যুগে কিরলিয়ান ফটোগ্রাফি দিয়ে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলা হচ্ছে, 14 ইঞ্চি প্লাস মাইনাস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে আমাদের বডির চারদিকে, সেটা কিন্তু সেই বেদের যুগে অথর্ব বেদে বলা রয়েছে যে আমাদের শরীরের 1 থেকে 1.5 হাত জায়গা জুড়ে সূক্ষ্ম দেহ রয়েছে 7টা, এবং সেটা ছবি এঁকে হিউম্যান বডি স্কেচ করে দেখানো হয়েছে আমাদের শরীরে সেই 7টা পয়েন্ট, যে 7টা জায়গায় এই চক্রাস বলা হচ্ছে, যে আমাদের ডিফারেন্ট চক্রাস রয়েছে, সহস্র চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধি চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধার চক্র। এই যে চক্রগুলোর যে হিউম্যান বডি স্কেচ করে যে ছবি দেওয়া রয়েছে সেই ভারতীয় যোগে, সেই অথর্ব বেদে, সেটাই কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে কিরলিয়ান ফটোগ্রাফিতে একেবারে নতুন বিজ্ঞানসম্মত ক্যামেরা, স্কুইড ক্যামেরা দিয়ে। তো কাজেই আমাদের এই সায়েন্স কতটা এনরিচ ছিল, যে আজকে ক্যামেরা যে ছবি ধরে দিচ্ছে, সে যুগে ক্যামেরা আবিষ্কার না হয়েও কিন্তু সেই চক্রের ছবি ধরা পড়েছে এবং সেটা মানে স্কেচ করে রাখা রয়েছে বেদেতে। তো আমরা এহেন ভারতবর্ষের মানুষ, যে ভারতবর্ষে কিন্তু আমরা দেখতে পাই কৃষ্ণ পুত্র
কৃষ্ণপুত্র সাম্ব দুর্বাসা মুনির অভিশাপে কুষ্ঠরোগ আক্রান্ত হয়েছিলেন। আজকে আমরা যে কোণারক সূর্য মন্দির দেখতে পাই, সেই চন্দ্রভাগা তীরে সেই সূর্য মন্দিরের জায়গাটাই হয় সম্ভবত সেই জায়গা যেখানে কৃষ্ণপুত্র সাম্ব সূর্যের ধ্যান করেছিলেন, সূর্যের জন্য মানে কাছে তার রোগ মুক্তির আবেদন করেছিলেন, এবং সেই যে তার কুষ্ঠরোগ সেরে যাওয়া, সেটা কিসের? সেই যেটাকে আজকে আমরা বলছি ইউনিভার্স, সেটাও তো সেই সূর্য, এবং এই সূর্য রশ্মি থেকেই কিন্তু তৈরি হচ্ছে বোসন কণা, যে বোসন কণা অ্যাকুমুলেটেড হয়ে তৈরি হচ্ছে কসমিক এনার্জি, যে কসমিক এনার্জিকে জাপানি পরিভাষায় বলা হচ্ছে রেইকি। তাহলে কৃষ্ণপুত্র সাম্ব যে তার কুষ্ঠ হয়েছিল এবং সেই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়েছিলেন সূর্যের তপস্যায়, ইউনিভার্সের তপস্যায়। তো সেই কৃষ্ণপুত্র সাম্বের সেই যে সূর্যকে উপাসনা করে সে যে তার কুষ্ঠ রোগ থেকে মুক্ত হয়েছিলেন বলে কোণারক সূর্য মন্দির তৈরি করেছিলেন ধরে নেওয়া হয়, এবং সম্ভবত সময়ের হিসাব দেখা যাচ্ছে সেটাই। তাহলে সেই কৃষ্ণের যুগে, মহাভারতের যুগে তৈরি এই কোণারক মন্দির, সেই কোণারক মন্দির সূর্য মন্দির, যে সূর্যের উপাসনা করে তিনি রোগমুক্ত হয়েছেন, আর সেই সূর্যের থেকেই, সূর্য রশ্মির থেকেই কিন্তু তৈরি হচ্ছে কসমিক এনার্জি, তৈরি হচ্ছে বোসন কণা, এবং এই কসমিক এনার্জির মাধ্যমে যে রোগ সারছে তার নাম রেইকি চিকিৎসা পদ্ধতি। কাজে ভারতবর্ষের চিকিৎসা পদ্ধতির প্রাচীনত্ব সম্পর্কে আমাদের মনে হয় কোথাও কারো কোনো দ্বিধা থাকার কথা নয়। তো আমাদের ভারতবর্ষের এহেন মানে গর্বিত ইতিহাস, এহেন গর্বিত বিজ্ঞানের ইতিহাস রয়েছে, যেখানে আজকে যেগুলো নতুন করে নতুন নামে ফিরে আসছে তবে আমরা গ্রহণ করছি, এটা কিন্তু আমাদের ভারতবর্ষেরই জিনিস। তো হলেও সেটা আমরা কখনোই বলবো না যে রেইকি যেটা বুদ্ধিজম থেকে প্রাপ্ত এবং ডক্টর মিকাও উশুই দ্বারা আমাদের কাছে এসে পৌঁছেছে, এবং সারা পৃথিবীতে এটা নিয়ে রিসার্চ হচ্ছে, বিজ্ঞান সম্মত এই চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতি আপনিও শিখতে পারেন, যে চিকিৎসা পদ্ধতি শিখে আপনিও কিন্তু কৃষ্ণপুত্র সাম্বের মতনই নিজের যাবতীয় রোগ থেকে মুক্তি পেতে পারেন। তার কারণ কৃষ্ণপুত্র সাম্ব যে সূর্যের উপাসনা করেছিলেন, সূর্যের রশ্মির থেকে তৈরি যে কসমিক এনার্জির মাধ্যমে তিনি সুস্থ হয়েছিলেন, সেই কসমিক এনার্জি নিয়েই কিন্তু আজকে রেইকি চিকিৎসার কাজ হচ্ছে। রেইকি চিকিৎসা শিখলে, মাত্র 2 দিনের ওয়ার্কশপে শিখলে, এই কসমিক এনার্জি যেটা টোটাল ইউনিভার্স জুড়ে রয়েছে, এই কসমিক এনার্জি নিজের শরীরের মধ্যে দিয়ে পাস অন করানোর ক্ষমতা আপনার হবে। আপনার শরীরের মধ্যে দিয়ে যদি প্রতিটি সেলের মধ্যে দিয়ে সেই ইউনিভার্সের কসমিক এনার্জি, ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি পাস অন করে যায়, প্রতিটি সেলকে যদি এনার্জাইজ করে, সেই এনার্জেটিক সেলগুলো যখন আপনার আশপাশের সেলের টক্সিন গুলোকে ওয়াশ আউট করতে থাকে, টক্সিন গুলো যখন কসমিক এনার্জির দ্বারা ওয়াশ আউট হয়ে যায়, ফ্লাশ আউট হয়ে যায় শরীর থেকে, তখন আমরা রোগ মুক্ত হতে পারি। কাজেই কসমিক এনার্জি নিয়ে এই যে আমাদের কাজ, যে কাজ 2000 সাল থেকে আমি করে আসছি, মানে শিখিয়ে আসছি না, 1997 সাল থেকে রেইকি নিয়ে আমি কাজ করছি। আমার এই অভিজ্ঞতা বলে যে প্রতিটি মানুষের নিজের বিবেক বুদ্ধিকে পরিচালনা করার জন্য সবার আগে প্রয়োজন। প্রত্যেক মানুষ মনে করে আমি যেটা ভাবছি ঠিক ভাবছি, কিন্তু অনেক ভুল ভাবেন বলেই না জীবনে অনেক কিছু ভুল হয়ে যায়। নিজের বিবেক বুদ্ধিকে চালনা করার জন্য নিজের মানসিক
স্থিরতা ঠিক রাখার জন্য, নিজের জীবনের ফোকাস ঠিক রাখার জন্য অবশ্যই আমরা এই মানে কসমিক এনার্জি বা ইউনিভার্সের হেল্প নিতে পারি। এবং দুদিনের ওয়ার্কশপ করে আপনি যখন নিজের উপরে এটা নিজের উপরে অ্যাপ্লাই করবেন, আপনাকে ইউনিভার্স যখন আপনার মধ্যে দিয়ে প্রবাহিত হবে, সেই কসমিক ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি যখন প্রবাহিত হবে আপনার মধ্যে দিয়ে, আপনার জীবনকে সঠিক গতিতে নিয়ে যাবে, আপনার জীবনের ফোকাসটাকে ঠিক করে দেবে। যারা মানে নিজের জীবনে একবার মনে হচ্ছে এই করি, একবার মনে হচ্ছে ওই করি, এটা করব কি করব না, ডাউটস, অনেক রকমের ডিলেমায় রয়েছেন, তারা কিন্তু অনায়াসে রেকি করে নিজের জীবনের একটা ফোকাস করতে পারেন। স্টুডেন্টরা, সামনে পরীক্ষা, বাবা মায়েরা রেকি শিখে এখনো সময় রয়েছে। আগামী শনিবার রবিবার সেকেন্ড ডিগ্রি রয়েছে। যারা এখনো রেকি ফার্স্ট ডিগ্রি শিখেছেন, এখনো সেকেন্ড ডিগ্রি করেননি, তাদেরকে বলবো আগামী শনিবার রবিবার অবশ্যই রেকি সেকেন্ড ডিগ্রিটা কেন করে নেবেন, নিজের জন্য করে নেবেন। আপনারা সেকেন্ড ডিগ্রি শিখলে আমার কোনো উপকার করবেন না, আমিও জানি, কিন্তু নিজের জীবনটা গুছিয়ে যাবে। আপনি ঠিক যেটা চাইছেন, আপনি চাইছেন আপনার সন্তান এত % মার্কস পাক, সেই মার্কসটা যাতে পায় তার জন্য ডিস্টেন্স প্রোগ্রামিং রেকি করতে পারবেন। আপনার সন্তান যাতে সুস্থ থাকে, কেউ বাইরে রয়েছে পড়তে, হস্টেলে রয়েছে, বিদেশে রয়েছে, চাকরি করছে, বাবা মার কাছে সব সন্তানকে নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না। যদি আপনার রেকি শেখা থাকে, তাহলে ডিস্টেন্স রেকির মাধ্যমে তাদেরকে আপনি শারীরিক মানসিক ভাবে সুস্থ রাখতে পারবেন। আজকের যুগে শারীরিক সুস্থতার থেকেও মানসিক সুস্থতাটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন। নিজের সন্তানকে আপনি সেফ গার্ড করতে পারবেন যাতে তার কোনো রকমের বিপদ আপদ না হয়, রেকি চিকিৎসার মাধ্যমে, প্রোগ্রামিং রেকির মাধ্যমে, ডিস্টেন্স রেকির মাধ্যমে। আপনারা যারা মনে করছেন যে আপনার সন্তানের পড়াশোনাটা যতটা করা উচিত ততটা করছে না, যাতে পড়তে বসে, যাতে আপনি যে রুটিনটা চাইছেন সেই রুটিনটা ফলো করে, তার জন্য আপনি প্রোগ্রামিং রেকি করতে পারবেন। যদি মনে করছেন আপনার মানে বাড়ির কারো, নিজের, আপনাদের কারো চাকরির উন্নতি দরকার, উন্নতি করার প্রয়োজন, উন্নতি হওয়া উচিত, অবশ্যই নিজের উন্নতির জন্য বা ফ্যামিলির কারো উন্নতির জন্য আপনারা কিন্তু প্রোগ্রামিং রেকির হেল্প পেতে পারেন। টার্গেট ফুলফিলমেন্টের জন্য অবশ্যই প্রোগ্রামিং রেকি হেল্প করবে। প্রোগ্রামিং রেকি দিয়ে বিজনেসের টার্নওভার বাড়ানো সম্ভব, প্রোগ্রামিং রেকি দিয়ে কাস্টমার পাওয়া সম্ভব। কাজেই সমস্ত নিজের লাইফস্টাইলটাকে স্মুথ করতে গেলে, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠানটা যাতে নির্বিঘ্নে হয়, আপনাকে 40 জনের রান্না রাঁধতে হবে, সেই রান্নাটা যাতে খুব ভালো হয়, আপনার লাইফস্টাইলকে স্মুথ করার জন্য যা কিছু দরকার সবটাই প্রোগ্রামিং রেকি দিয়ে আপনি পেতে পারেন। রিলেশন রেকি সব থেকে বিরাট একটা জায়গা জুড়ে রয়েছে রিলেশন রেকি। চতুর্দিকে রিলেশন ভাঙার খবর আমরা পাই। বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেছে, বাবা মার সঙ্গে সন্তানের বিচ্ছেদ হয়ে গেছে সামান্য একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে, বিয়ের ব্যাপারে। এই কোনো রিলেশনটাই নষ্ট হয়ে যাওয়া উচিত নয়। আমি আমার একটা কিছুদিন 2-1 দিনের মধ্যে একটা আমার ছোট শর্টস গেছে, তাই তো রিলেশন রেকি নিয়ে, তাই তো একজন লিখেছে কে চায় রিলেশন জুড়তে। রিলেশন ছাড়া সম্পূর্ণ চতুর্দিকে আপনি যদি রিলেশনশিপ না রাখেন, তাহলে একা বিশ্ব সংসারে কি করবেন আপনি? আপনার একটা জমাদারের সঙ্গেও রিলেশন দরকার। জমাদার যদি আপনাকে পছন্দ না করে, আপনার বাড়ির কাজ না করে, আপনার বাড়িতে ময়লা জমতে থাকবে। আপনার কাজের লোক যদি আপনার বাড়িতে আসতে পছন্দ না করে, তাহলে আপনাকে নিজের ঘরের সব কাজ করে নিতে হবে, আপনি কারো সাপোর্ট পাবেন না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব মিলিয়ে সমাজ, আমরা সমাজবদ্ধ জীব। কাজে এই ধারণা যদি কেউ পোষণ করেন যে আমার কারোর সাথে রিলেশন রাখার দরকার নেই, তাহলে সেটা তো আমি সমাজবদ্ধ জীব হতে পারলাম না। বন্ধু ছাড়া জীবন হয়? আমার তো নয়। আমার যারা আমাকে জানেন, আমার ফেসবুকের ফ্রেন্ড রয়েছেন, তারা জানেন বন্ধু বিনা প্রাণ বাঁচে না। আমি আমার বন্ধুদের সঙ্গে তো একটা মানে বিশাল রিলেশনশিপ আমার।
তো কাজেই যে কোনো ধরনের রিলেশনশিপ হতে পারে, সেটা বন্ধুর সঙ্গে হতে পারে, বাবা মার সঙ্গে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, ভাই বোনদের মধ্যে, যে কোনো রিলেশন ভীষণ 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 সুন্দর হতে পারে রিলেশনশিপ রেকির মাধ্যমে। আর এই সমস্ত কিছু কিন্তু একসঙ্গে শেখানো হয় রেকি সেকেন্ড ডিগ্রিতে, যেটা আগামী শনিবার এবং রবিবারে ক্লাস রয়েছে। অনেকেই ফোন করছেন, মানে আজকে, গতকাল এবং আজকে ক্লাসটা যখন চলছে তখন সব থেকে বেশি ফোন ঢুকছে যে সাউথ কলকাতায় ক্লাসটা কবে আছে। ক্লাসটা চলছে, তো যাই হোক, ক্লাসটা আমরা 14-15 এখনো টেন্টেটিভ রেখেছি, 14-15 ফেব্রুয়ারি। কিন্তু যদি একান্ত কারো আর্জেন্সি থাকে, আমরা কোনো উইকডে ক্লাস ইন দ্য মিন টাইম রাখতেই পারি। যদি কারোকে কেউ চান যে উইকেন্ডেই করতে চান এবং 14-15 অব্দি থাকার সময় নেই, ওয়েট করা পসিবল না, তাহলে 7-8 তারিখে আমরা কিন্তু রিষড়ায় একটা ক্লাস করছি। রিষড়াতে গিয়েও কিন্তু ক্লাসটা করে নিতে পারেন। যারা তাছাড়াও যারা জেলার থেকে দেখছেন, হুগলিতে রয়েছেন, উত্তর 24 পরগনা, জাস্ট নৌকা পেরোলেই রিষড়া, কাজেই তারাও কিন্তু রিষড়া ক্লাসটা 7-8 তারিখে রয়েছে। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দুটোই হবে। আর রেকিতে সেকেন্ড ডিগ্রি, টালিগঞ্জে সেকেন্ড ডিগ্রি ক্লাস রয়েছে আমাদের একদম সামনে, অর্থাৎ আগামী শনিবার এবং রবিবার। দুদিনের ওয়ার্কশপে আমাদের হাবড়াতেও কিন্তু সামনেই ক্লাস দেওয়া হবে। ক্লাসের ডেটটা এখনো ঠিক হয়নি, কিন্তু হাবড়া ক্লাসও কিন্তু খুব সামনেই হতে যাচ্ছে। তো কাজেই আমাদের সমস্ত দিকে ক্লাস কিন্তু চলছে, শুধু আপনাদের চিন্তা ভাবনার অপেক্ষা, যে ভেবেচিন্তে না ভেবে নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে ভালোবাসার জন্য রেকি শেখাটা বোধহয় খুব প্রয়োজন, যাতে আপনার চিন্তা ভাবনা একদম বাস্তবসম্মত হতে পারে। কোন রকম আবেগের বশবর্তী হয়ে আপনি কোনো ভুল চিন্তা যাতে না করতে পারেন, সেটা যেমন একটা প্রয়োজন। পাশাপাশি শারীরিক, মানসিক, সামাজিক এবং নিজের ক্যারিয়ার, নিজের লাইফকে স্মুথ করার জন্য রেকি আপনার কিন্তু সহায় হতে পারে। আজকে এখানটাই থাক, সামনেই আমি অবশ্যই আর মিস করব না আশা করি। আগামী আর যে রবিবারটা পারবো না, অবশ্যই চেষ্টা করব তার সাবস্টিটিউট আমি শনিবারে লাইভ করে রাখবো, আপনারা রবিবারে দেখে নেবেন। তো এই বলে আজকে শেষ করি। আগামীকাল প্রজাতন্ত্র দিবস, আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটুক। আজ আসি, নমস্কার।